বেগম জিয়া আমাদেরকে বলেছেন অনেক সময় যে দেখেন হুজুর, আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না, তবে আমাদের পরিষ্কার অবস্থান হলো এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিকভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন, আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন, বিরোধিতা পাবেন না। অনেকে অনেক কিছু চাননি এই সরকার করুক, যা চাননি সবই তারা করে ফেলছে। আপনি দেখেন না, মানে যার বিরোধিতা করেছেন সব তারা করে ফেলছে, যে কোনোভাবে হোক তারা অ্যাচিভ করেছে এবং তারা করে ফেলছে। সুতরাং আগামীতে এটা নিয়ে বানচাল করার এবং নির্বাচন নিয়ে কোনো সুযোগ পাবে না, ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। অতীতের বদনামের সাথে নতুন বদনাম যোগ হচ্ছে, একের পর এক যোগ হচ্ছে, এটা মাথায় রাখেন। মানুষের চিন্তা শক্তি এখন অনেক দূর পর্যন্ত সব দেখতে পায় ভাই। যে লোক ভাই উগান্ডায় বসে আছে না, সেও দেখতে পাচ্ছে গোপালগঞ্জে। যে পরিস্থিতি যদি কোনো রকম উলটপালট না হয় তাহলে নির্বাচন সময় মতো হবে। পরিস্থিতির উলটপালট বলতে যেটা বোঝাচ্ছিল নি, খালেদা ম্যাডামের যদি কিছু হয়ে যায় তাহলে নির্বাচন পিছাতেও পারে। এখন নির্বাচন পিছনের ব্যাপারে বিএনপি তো কখনো কোনো কথা বলছে না অফিসিয়ালি, কারণ বিএনপি তো 5ই আগস্টের পর থেকে নির্বাচনই চেয়েছে, তাই না? তারা এখন কিন্তু বলতে পারবে না যে নির্বাচনটা পেছানো হোক। আর এই মুহূর্তে যদি নির্বাচন পেছানো হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে বিএনপির, জামাতের কোনো ক্ষতি হবে না। ষড়যন্ত্র অনেক হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্র করে লাভ হয় নাই। অবশেষে ডক্টর ইউনূস যেটা করার সেটা কিন্তু করে দিয়েছে। অর্থাৎ ডক্টর ইউনূস বুঝিয়ে দিয়েছে যে তোমরা যতই যাই বলো না কেন, তোমাদের কথা আমি শুনবো না। যেগুলো করা দরকার জনগণের জন্য, যেগুলো দেশের জন্য করা দরকার, সবগুলো আমি করব। তাতে এক এক করে কিন্তু সবকিছুই করা শেষ ডক্টর ইউনূসের। নির্বাচন সামনে আসতেছে, আর এই নির্বাচনকে কেন্দ্র করে নানান কিছুতে বাধা প্রদান করেছে কিছু দল, কিন্তু ডক্টর ইউনূস সব বাধা উপেক্ষা করে এক এক করে কিন্তু তার সকল টার্গেট পূরণ করে ফেলেছে। এবং এখন দেখতে চলেছি আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি ঘটনা ঘটতে যাচ্ছে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওর সামনেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখেই অলরেডি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কোন পর্যায়ে যেতে চলেছে এবং কি আলোচনা হতে চলেছে আজকের ভিডিওর ভিতরে। আপনাদেরকে একটু গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে আজকে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচন আসছে, 5ই আগস্টের পরে যেইভাবে বিএনপির নেতা কর্মীরা একের পর এক নির্বাচনের জন্য ডক্টর ইউনূসকে চাপ প্রয়োগ করতেছিল, এখন কিন্তু বিএনপির ভিতরে সেই নির্বাচন নিয়ে সেরকম আগের মতো কোনো চাপ নেই। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু অসুস্থ। অনেকেই বলছে তিনি নাকি কয়েকদিন আগে মারা গিয়েছে। আল্লাহ পাক ভালো জানে, কিন্তু সেরকম আশা করি না। কেননা এরকম বাংলাদেশে এমন কিছু নেই যে আসলে মানুষ গুজব ছড়ায় না। গুজবে বাংলাদেশ সবচাইতে ফার্স্ট, এটা আমরা সবাই জানি। তবে আল্লাহ পাকই ভালো জানে, যেহেতু এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার পরিস্থিতি আমরা যতটুকু জেনেছি যে তাকে লন্ডন নেওয়ার কথা ছিল, কিন্তু এখনো কিন্তু লন্ডন নেওয়া হয়নি। অন্যদিকে তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে নানান ধরনের আলোচনা চলছে। অনেকে বলছে তারেক জিয়া কেন দেশে আসতেছে না, ভিতরে আসলে কি রহস্য রয়েছে। অনেকে বলছে বিএনপির কিছু নেতাকর্মীরা তারাই সরকার গঠন করবে, তারেক জিয়াকে মাইনাস করে দিবে। অনেক রকমের কথা শোনা যাচ্ছে। যাই হোক দর্শক, আমি কথা বাড়াবো না, যেহেতু ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিও দেখেছেন, সেগুলো দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কিভাবে হতে চলেছে আজকে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। অনেকদিন এনসিপি নিয়ে কথা বলা হয় না। কেন কথা বলি না? দেখতেছি যে কি করে, দেখি। তাদেরকে কিন্তু আমি খুব পছন্দ করি। পছন্দ করার কারণ একটাই, জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক তারা। অনেক ভুল ভ্রান্তি আছে, থাকুক, কোনো অসুবিধা নাই। ভুল করতে করতেই তো শিখে, যেখানেই ঠেকবে ওইখানেই শিখবে। ওনারা এখন এককভাবেই নির্বাচন করবে। একক বলতে একদম একা না, ওনারা একটা জোট করছে। ওনাদের সঙ্গে এবি পার্টি আছে। এবি পার্টির মঞ্জুর সাহেবকে আমি পছন্দ করি, কারণ উনি খুব বিজ্ঞ রাজনীতিবিদ, রাজনীতি বুঝে। আপনারা ওনার কথা শুনলেই বুঝতে পারবেন যে উনি ভেবেচিন্তে কথা বলে। আবার এই দলের আরেকজনকে যারা আমরা সবচেয়ে বেশি চিনি, ব্যারিস্টার ফুয়াদ সাহেব, উনি একটু বিপ্লবী মাইন্ডের। হ্যাঁ, একটু বিপ্লবী। ওনার কথাবার্তার স্টাইল একটু অন্যরকম, ড্যাশিং আর কি। ড্যাশিং থাকে না একটা ভাব, ওই ড্যাশিং ভাবটা আছে ওনার মধ্যে। থাকার পিছনে কারণ জুলাই গণ অভ্যুত্থানের সাথে উনি জড়িত। হ্যাঁ, এই জুলাই গণ অভ্যুত্থানে ওনার পরামর্শ লাগছে। উনি কিন্তু ফিল্ডে ছিল, এমন না যে উনি গোপনে ছিল। এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে উনি অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, এই জন্যই পছন্দ করি। কিন্তু কথাবার্তা যেহেতু ড্যাশিং, এই জন্য আরো বেশি ভালো লাগে। যাই হোক, উনিও নির্বাচন করতেছে। ওনার আসন হচ্ছে বরিশাল 3 বাবুগঞ্জ। ওইখান থেকে উনি নির্বাচন করবে। কিন্তু কিভাবে নির্বাচন করবে? ওই এলাকায় তো ওনাকে নিষিদ্ধ করে দিছে, ওনাকে এলাকা থেকে বহিষ্কার করছে। ঘটনা কি জানেন? উনি এলাকায় গেছিল। কেন গেছিল? ওইখানে একটা পিছনে কাহিনী আছে। এই কাহিনীটা কি? একটা ব্রিজ তৈরি হয়েছে ওইখানে, আর এই ব্রিজটা নিয়ে অনেকেই কৃতিত্ব নিতে চায়। এর মধ্যে ফুয়াদ সাহেবও একজন এবং স্থানীয় নেতারাও আছে।
ফুয়াদ সাহেব বিভিন্ন টকশোতে বইলা বেড়ায় যে ওই ব্রিজটার পিছনে আমার পরিশ্রম আছে। উনি অনেক পরিশ্রম করছে, মানে সচিবালয় ঘোরাঘুরি করছে ওই টাকা অনুদানের জন্য, ব্রিজটা কমপ্লিট হয়েছে। কিন্তু স্থানীয় যারা রাজনীতিবিদ, এর মধ্যে থেকে ছাত্রদলের এক নেতা উনি আপত্তি জানাইছে। উনি বলছে যে না, ওনার এই দাবি ঠিক না। তারপরে আরো অনেক কথা টথা হয়েছে, সরি বলতে বলছে। উনি সরি বলে নাই, বিপ্লবী মানুষ চলে গেছে এলাকায়। এলাকায় যাওয়ার পর ওনার উপরে হামলা হয়েছে। হামলা মানে ধাক্কা ধাক্কি, মব জাস্টিস, ভুয়া ভুয়া স্লোগান, এরকম কাণ্ড ঘটা গেছে। যাই হোক, এখন দেখেন প্রশ্ন একটাই, দেখেন যে যার মতো কথা বলবে, কথা বলার স্বাধীনতা সবাই আছে, এটা তো দিয়েই রাখছে বর্তমান সরকার। বর্তমান সরকার এতটা স্বাধীনতা দিছে, দেখেন ওই যে আম তারেক যাকে বলে, মানে তারেক রহমান 2, ও বলছিল না ইনুচ্চা ইনুচ্চা মানে দিবি না, এরকম কথা বলছিল না? তারপরেও দেখেন তাকে, অর্থাৎ তার দলকে অনুমোদন দিছে নির্বাচন কমিশন, শোনা যাচ্ছে। তাকে আম মার্কাটা দেয় নাই, দিছে প্রজাপতি, মানে উঠতে যেন পারে। সে উঠতেছে, অলরেডি উড়া শুরু হয়ে গেছে তার। যাই হোক, দেখেন এই সরকার কাউকে তো বাধা দেয় নাই। সরকারের গালি দেওয়ার পরও, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে গালি দেওয়ার পরও অনুমোদন পাইছে, মানে অর্থাৎ সবাই স্বাধীনতা আছে কথা বলার। তাহলে আপনারা কেন ওই স্বাধীনতা হরণ করবেন? আপনারা যারা ওনার এলাকায় ওনাকে অপমান করলেন, ভুয়া ভুয়া বললেন, মব জাস্টিস করলেন, আপনারা কেন সেই স্বাধীনতাটা কেড়ে নিতে চাচ্ছেন? এতে কি আপনাদের দলের সুনাম হবে? না, একদমই না। এগুলোর কারণেই কিন্তু আরো বদনাম হবে। অতীতের বদনামের সাথে নতুন বদনাম যোগ হচ্ছে, একের পর এক যোগ হচ্ছে। এটা মাথায় রাখেন। মানুষের চিন্তা শক্তি এখন অনেক দূর পর্যন্ত, সব দেখতে পাই ভাই। যে লোক ভাই উগান্ডায় বসে আছে না, সেও দেখতে পাচ্ছে গোপালগঞ্জে। কারণ ওই যে এই মোবাইল দিয়া কে কোথায় কি করতেছেন। গোপালগঞ্জের নাম বললাম কেন? হ্যাঁ, গোপালগঞ্জের নাম এই জন্য মুখে আসলো, দেখেন এই গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের ব্যারোমিটার। হ্যাঁ, আগামী নির্বাচনের ব্যারোমিটার। এই গোপালগঞ্জ থেকে যে পাশ হয়ে আসবে না, সেই দেখবেন সরকার গঠন করবে। এটা লেখা রাখেন আপনারা। আর এই গোপালগঞ্জ থেকে নির্বাচনের সময় তারা ভোট আনতে পারবে, গোপালগঞ্জের ভোট যারা পাবে তারাই আগামী সরকার গঠন করবে। এইটুকু আপনাদের মাথায় দিয়ে রাখলাম। যাই হোক, আগের কথায় আসি। এই ফুয়াদ সাহেবকে যেভাবে অপমান করা হইলো, এই ধরনের অপমান যদি কইরা যান, আপনাদের নিজেদের ক্ষতি হবে। দেখেন আরেকটা সাবজেক্টে আসি। শিশির মনি সাহেব উনি কেমন মানুষ আপনারা জানেন। যে যে দলই করেন না কেন, শিশির মনি সাহেব, মির্জা গালিব, ওনাদেরকে কিন্তু পারফেক্ট জেন্টলম্যান বলতে হবে। সত্যি সত্যি ভদ্রলোক, কথাবার্তাতেই বোঝা যায়। যাই হোক, ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বহুদিন পর ওই গন্ডারের কাহিনীর মতো হয়েছে। গন্ডারে যদি আপনি খোঁচা মারেন না, খোঁচা মাইরা চলে যাবেন, 3 দিন পর আয় দেখবেন এরকম করতেছে। কারণ ওর চামড়া মোটা, তো ওই ভিতরে যায় ফিলিংসটা আস্তে আস্তে, গুতার ফিলিংসটা আস্তে আস্তে 3 দিন লেগে যায়। ঠিক তেমনি হয়েছে। সেই পূজার সময় উনি বলছিল পূজা আর রোজা মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, ওই মণ্ডপে যায়, পূজা মণ্ডপে যায় বলছিল এই কথাটা কেন বললো? এইটা নাকি ইসলামের অবমাননা হয়েছে, ইসলামকে ছোট করা হয়েছে। পূজা আর রোজা, পয়সার এই পিঠ আর ওই পিঠ, এই কথাটা বলা ঠিক হয় নাই, যার কারণে মামলা করা হয়েছে। মানে উনি ধর্মকে ছোট করছে, ইসলাম ধর্মকে ছোট করছে। এখন এই যে মামলাটা করলেন, কি বললেন যে রোজার সঙ্গে কেন পূজাকে তুলনা করলো, ইসলাম ধর্ম শেষ কইরা দিল। এইটাই তো আপনাদের আপত্তি। দেখেন ভাই ব্রাদার, উনি যেটা বুঝাইতে চাইছে এটা আপনারাও জানেন। আচ্ছা ধরেন আপনি আমাকে দাওয়াত করলেন, আপনার বাসায় আমি গেলাম, আপনার মা রান্না করলো, আমি খাইতে খাইতে যদি বলি আমার মায়ের রান্নার মতো আপনার হাতের রান্না, এতে কি আমার মাকে আমি অস্বীকার গেলাম? বা আপনার মাকে কি আমি মা বানায় ভালাইলাম? আমি তো একটু বলতেই পারি আপনার বাসায় যেহেতু দাওয়াত খাইতে গেছি। ঠিক তেমনি পূজা মণ্ডপে যখন গেল শিশির মনির সাহেব, উনি তো বলতেই পারে রোজা আর পূজা, পয়সার এ পিঠ ওই পিঠ, এতে দোষের কি? এই যে পূজার কথা বললো শিশির মনির সাহেব এবং পূজার সাথে রোজার তুলনা করছে, এটা উনি কি বুঝাইতে চাইছে? এইটুকুই বুঝাইতে চাইছে রোজা রাখলে মন পবিত্র হয়, এটা একটা পবিত্র কাজ, তাই না? ধর্মীয় কাজ, আমরা রোজা রাখি। ঠিক তেমনি আপনারা যে পূজা করেন, মানে সনাতনী ভাই বোনদেরকে বলছি, আপনারা যে পূজা করেন এবং উপবাস থাকেন, সেটা তো ভাই মন পবিত্রের জন্য, এবং সেটা আপনাদের পবিত্র কাজ, ধর্মীয় কাজ। এই কথাটাই উনি বুঝাইতে চাইছে। এইটা নিয়ে মামলা করতে হবে। এই যে মামলাটা করলেন, এতে কি বোঝা গেল জানেন? কাদেরকে ছোট করলেন, কাদের মনে কষ্ট দিলেন? ওই যে সনাতন ভাই বোনদের মনে কষ্ট দিলেন। তো ওরা কি ভাববে, হায় হায় শিশির মনির সাহেব আমাদের ধর্মটাকে ভালো বলাতে এখন ওনার নামে কেস করে দিল, মামলা করে দিল। এই বয়ানটাই তো এখন চলে গেল সবাই কানে কানে। তার মানে কি হিন্দুদেরকে ভালো বলা যাবে না, তাদের ধর্মটাকে ভালো বলা যাবে না, এই মেসেজটাই তো চলে গেল। ওনাদের ভোট লাগবে না আপনাদের, মামলা করলেই হবে। বুঝা শুনে মামলা করেন, কোন মামলার কি ফলাফল আসবে এটা তো আমরা জানি। মহামান্য আদালত যখন এটা রায় দিবে, তখন কি শিশির মনির সাহেবকে জেলে ঢুকাই দিবে? তাহলে তো ভাই হিন্দু ধর্মকে ছোট করা হয়। হিন্দু ধর্মকে উনি বড় করছে, মহান করতে চাইছে, এবং নিজের ধর্মের সাথে তুলনা করছে যে আপনাদের ধর্ম যেমন পবিত্র, আমাদের ধর্ম তেমন পবিত্র। এই কথাটাই তো বুঝাইতে চাইছে। মহামান্য আদালত যখন বিচারের রায় দিবে, এটা ওনার মাথায় থাকবে না? কি মামলা করলেন, যে মামলা কইরা নিজেদেরই ভোট নষ্ট হবে, সেই মামলা করলেন। আর এই মামলার এফেক্ট
ওই যে ভারতও যায় পড়বে, ভারতের সনাতনী ভাই বোনরা মনে করবে আমাদের ধর্মকে শিশির মনির সাহেব ভালো বলাতে দেখেন কারা মামলা করলো। আসলে কারা মামলা করছে আমি জানি না, কারা এই ফাইন্যান্সটা করলো, কিভাবে মামলাটা হইলো। যাই হোক, এই মামলার রায়ের অপেক্ষা রইলাম। এই ব্যাপারগুলা মানে এই যে ফুয়াদ সাহেবের ব্যাপার, এই যে শিশির মনির সাহেবের ব্যাপার, এই ব্যাপারগুলা নির্বাচনের জন্য হুমকি। হ্যাঁ, এমন প্রশ্ন চলে আসতে পারে লেভেল প্লেইং ফিল্ড কোথায়? এই যে ফুয়াদ সাহেব তার এলাকায় ঢুকতে পারতেছে না, এলাকায় ঢুকলে ভুয়া ভুয়া বলে, মব জাস্টিস হয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড হইলো? এইটাকে সামনে আইনা যদি নির্বাচন পিছায় দেয়, এমনও তো করতে পারে শুধু হ্যাঁ না ভোটটা দিয়া অরিজিনাল নির্বাচনটা পিছাই দিল, তখন কোন দিকে যাইবেন বলেন? আপনারাই তো ভাই ফিল্ডটা নষ্ট করতেছেন। যাই হোক, এবার আসি আমি অন্য একটা সাবজেক্টে, যেটা আমার আসল কথা। দেখেন, আমরা সব সময় বলি ভালো মানুষ কেন রাজনীতিতে আসে না। সত্যি তো ভাই, গত 54 বছরের ইতিহাস দেখেন, ভালো মানুষ খুব কম ছিল, না যে তা না, কিন্তু ছিল একেবারেই হাতে গোনা। কিন্তু ভালো মানুষ কেন আসতে চায় না? কারণ কি? আসতে তো হবে, না আসলে ভাই রাজনীতি শুদ্ধ হবে কিভাবে? কথাটা কি বলতে চাচ্ছি জানেন? দেখেন, জামাতে ইসলাম কিন্তু ভালো মানুষ খুঁজা বেড়াইতেছে ওনাদের রাজনীতির জন্য। ওনারা কিন্তু বারবার বলতেছে আমরা আরো চমক দিব, সামনে আমাদের আরো চমক আছে। এই চমকটার মধ্যে এখন সবচেয়ে আলোচনার শীর্ষে কি জানেন? ভিতরে ভিতরে কিছু প্রকাশ হয়েছে। ঢাকার 3 আসন, ঢাকার 3 আসনে বিএনপির হেভি ওয়েট একজন ক্যান্ডিডেট আছে। উনি কিন্তু অনেক বিজ্ঞ রাজনীতিবিদ, অনেক পুরনো রাজনীতিবিদ। ওনার নাম দাদা গায়েশ্বর রায়। এই গায়েশ্বর রায়ের সঙ্গে কাকে দেওয়া হবে এটা নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনার অবসান হয়েছে। শেষ পর্যন্ত জামাত থেকে একজনকে বাইছা বাই করলো যে এই ঢাকার 3 আসনে উনাকে আমরা দিব। সে কে? পিনাকি ভট্টাচার্য। দাদা পিনাকি ভট্টাচার্যকে ঢাকার 3 আসনে আনতে চায়। উনি কি আসবে এমনকি আপনাদের মনে হয়? হ্যাঁ, আসতে পারে। ডাক্তার শফিকুর রহমান স্যার যদি সরাসরি পিনাকি দ্বারে ফোন করে, উনারা যদি দুইজনে কথা বলে, তাহলে ভাই আমার যতটুকু মনে হয় পিনাকি ভট্টাচার্য না বলবে না। কেন না বলবে? দেখেন, উনি নিজেই তো বলে রাজনীতিতে ভালো মানুষের দরকার, রাজনীতিতে ভালো মানুষ উনি নিজেই তো খুঁজে বাই করে। এখন জামাত ইসলাম যদি মনে করে ওনাদের জন্য উনি একজন ভালো মানুষ, ওনাকে যদি চায়, উনি কেন আসবে না? আপনারাই বলেন, আসা উচিত না? নিশ্চয়ই আসা উচিত। আপনারা বিদেশ থেকে এই দেশের জন্য অনেক কিছু করছেন, কিন্তু দূর থেকে কেন করবেন? ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় না আসলে তো ভাই কাজ করতে পারবেন না। অ্যাডভাইস করে কাজ করানো যায় না, নিজে কাজ করতে হয়। এই যে বর্তমান সরকারে আপনারা অনেক কিছু অ্যাডভাইস করছেন, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, উনি কিন্তু বহু রকম অ্যাডভাইস করছে। এই অ্যাডভাইসগুলো কি নিছে? এই পরামর্শগুলো কিন্তু নেয় নাই। কিন্তু আপনি যখন ওই চেয়ারে বসে থাকবেন, তখন আর আপনার কারো অনুমতির দরকার হবে না। আপনি যেটা সুচিন্তা করবেন ওইটাই বাস্তবায়ন করতে পারবেন। তো দেশের কাজের জন্য ভাই ক্ষমতা লাগে, চেয়ার লাগে। আর ওই আসনটা যদি আপনি দাঁড়ায় যান, তাহলে তো ভাই নির্বাচনটা জয়মা যায়। ভাই নির্বাচনটা জয়মা যায়। দেখেন, সারা বাংলাদেশেই নির্বাচন হবে, কিন্তু সবার দৃষ্টি থাকবে ওই যে প্রথম বললাম গোপালগঞ্জ, তারপর ঢাকা। গোপালগঞ্জ আগে, তারপর ঢাকা। গোপালগঞ্জের কথা বারবার কেন বলতেছি? ওইখানেও জামাত ইসলামের চমক আছে। জামাত ইসলাম যদি গোপালগঞ্জেতে বিজয় ছিনিয়ে আনতে পারে ভাই, আর কিছু লাগবে না। আমি বলি নাই অবশেষে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে 2 থেকে 3 দিনের ভিতরেই আনুষ্ঠানিকভাবে বাই দ্য নির্বাচন ইলেকশন কমিশন। লেডিস এন্ড জেন্টলম্যান, সো সব জল্পনা কল্পনার অবসান শেষ হয়ে নির্বাচন বাংলাদেশে হচ্ছে একটা স্থিতিশীলতার জন্য, মানে চূড়ান্তভাবে এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ভোট দিতে গিয়ে কোনো ভুল করলে আপনি না, আপনার সন্তানরা সারা জীবন কিন্তু পস্তাবে এবং আফসোস করবে এবং তাদের ভবিষ্যৎ মানে বিপদগ্রস্ত হবে। এটা আমি আপনাদেরকে নিশ্চয়ই বলতে পারি। এই নির্বাচন হবে বাংলাদেশি বেস এবং রিফর্মস করার জন্য। এই নির্বাচন যদি সত্যিকার অর্থে আপনি খালি 71-72 নিয়ে পড়ে থাকেন আর এর ভিত্তিতে আপনি ভোট দেন, তাহলে আপনি আপনার সন্তান বা ভবিষ্যৎ প্রজন্মকে খাদে ফেলে দিয়ে যাচ্ছেন। মাথায় রাখবেন এটা। কারণ কি? কারণ 54 বছর স্বাধীনতা আমরা পার করেছি। এখন আর এগুলো নিয়ে ডিসপিউট থাকার কোনো কথাই না। আর ইতিহাস এমন একটা মানে সেটেলড ইস্যু যে এটাকে আপনি পরিবর্তন করতেই পারবেন না কখনোই। সুতরাং উই গট টু লিভ বিয়ারিং দিস কাইন্ড অফ এক্সপেরিয়েন্স, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এই ইলেকশন বাংলাদেশের ইতিহাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকশন হবে, যে ইলেকশনটা নির্ধারণ করবে আগামী 50 বছরে বাংলাদেশ কেমন বাংলাদেশ চাই। এটা হবে মানে আগামী 50 বছর কিভাবে চলবে এই নির্বাচনের রিজল্টের উপরে নির্ভর করবে বাংলাদেশটাকে আপনি যেভাবে দেখতে চান এইভাবে। সো বি কেয়ারফুল অ্যান্ড বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। প্রবাসীদের মোবাইলের ট্যাক্স নিয়ে কিছু বলেন। মূল ইস্যু থেকে আমরা সরে যাব এই কারণে, যদিও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আপনি মানে একটা কমেন্ট করেছেন এখানে। বিউটি 6838 আপনি করেছেন, আমি মনে করি যে 2টা মোবাইল, একটা কম্পিউটার, ল্যাপটপ বা প্রবাসীরা শুড বি অ্যালাউড টু ব্রিং ইন, বিকজ যে অবদান প্রবাসীদের বা যে অবস্থা আছে প্রবাসীদেরকে 2টা। আমি আপনাদের প্রবাসীদেরকে একটু বলে দিতে চাই, সরকারের এই আইন আপনারা মাইনেন না, বুঝছেন? দিন না। খালি বড় ধরনের ফৌজদারি অপরাধ করবেন না, তবে এয়ারপোর্টে গিয়ে দিন না, বেরিয়ে চলে আসবেন। কিছু মানে হাঙ্গামা লাগবে। এবং এরা কে করেছে এই প্রপোজটা? এই খুঁজছি আমি, তাই আমরা খুঁজতেছি। মানে এই বিবেকহীন স্টুপিড প্রপোজালটা কে দিয়েছে প্রবাসীদের জন্য, আমরা তারা খুঁজতেছি। নাম বললে বলবেন। আমি আসিফ নজরুল এই কাজটা করতে পারেন না, উনি এটা করতে পারেন না। বাংলাদেশের মানে যারা এই কাজটা করেছেন এরা নিশ্চয়ই বাংলাদেশের মোবাইল মার্কেট, ইলেকট্রনিক্স মার্কেটের সাথে যোগাযোগ আছে, আর নাহলে এই কাজ কখনোই করতেন না তারা। যদিও এখানে এটার অপব্যবহার হচ্ছে আনডাউটেবলি, রাইট? লাইক, সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ। সো লেডিস এন্ড জেন্টলম্যান, নির্বাচন হচ্ছে।
এবং এই নির্বাচনের সাথে সাথে কয়েকটা জিনিস ঘটবে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ডেফিনেটলি এই নির্বাচনটা দরকার, যেহেতু এখন সময় মানে শেষের পথে। এখানে একটা মারাত্মক ধরনের ঘটনা ঘটবে কিন্তু আগামীতে, যেটা হলো সবচেয়ে খারাপ যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং একটা সরকার গঠন হয়, সবচেয়ে খারাপ যে জিনিসটা মানে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এরা কিন্তু হচ্ছে আওয়ামী লীগ। মাথায় রাখবেন, এই যে নির্বাচন হবে, এই নির্বাচনের জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে, এটা মোটামুটি নিশ্চিত। বিএনপি গেলেও বিএনপিতে অনেক প্রগ্রেসিভ মানে ওই দিন ধর্মবিরোধী যারা আছেন তারাও থাকবেন, মানে অনেকেই থাকবেন, মানে অর্থাৎ তখন এনসিপি যদি যায়, জামাত ইসলামের বাইরে যদি যারা আছে আমাদের সাথে, তারা যদি যায়, দেশ শান্তি। জামাত ইসলামের বিরুদ্ধে গেলেও তাদের কাছ থেকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য কোনো কিছু আসবে না। অর্থাৎ এই নির্বাচনের পরে সবচেয়ে খারাপ সংবাদ বা খারাপ মানে মানে সময় যাদের আসবে তারা হচ্ছে আওয়ামী লীগ। এবং এই যে প্রতিদিন তারা হুমকি দামকি দেয়, একটু আগে বলে আসছি যে ধরে ফেলবো, খেয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, মেরে ফেলবো, শেষ করে ফেলবো, লিস্ট করতেছি, ভিডিও রেকর্ড আছে, এগুলো না করে আমি আওয়ামী লীগের যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে ছিলাম আমি, মানে লিস্ট করেন কি কি করলে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারে। থ্যাংক ইউ সো মাচ এফটিডি। মানে কি কি করলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে, এই যে দৌড় মার সারা এই করেছে, তার বাড়িতে রেকর্ড করেছে, তার এইগুলো করেছে, এগুলো না করে এগুলা করলে হয়তো আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা আছে। সন্ত্রাস দিয়ে আওয়ামী লীগ ফিরতে পারবে না, কিছুটা নুইসেন্স তৈরি করতে পারবে। আর নির্বাচনের পরে আমার ধারণা সবাই ঐক্যবদ্ধ হবে, সেখানে আপনাদের জন্য আরো খারাপ সময় অপেক্ষা করতেছে। এখন দেখেন না অনেকেই যারা আছেন মানে তুষামুদি তেল মারা চলছে আওয়ামী লীগের মানুষ যারা আছে, প্রশ্ন হলো আওয়ামী লীগের এরা তো ভোটার, এরা সবাই তো খারাপ কাজ করে নাই, নিশ্চয়ই এদের কাছে ভোট চাইতে হবে, ভোট পাইতে হবে, এটা মেকানিজম নিশ্চয়ই দলগুলা করবেন, তারা করুন এটা। আচ্ছা, সালাম আসুন ভাই, ওয়ালাইকুম আসসালাম ফ্রম ইউকে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমি কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যারা যোগ দিলেন তাদের উদ্দেশ্য ছিল যে আমি সবাই বলছিলেন নির্বাচন হবে না, বিকজ দে ওয়ার ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট দ্যাট অ্যাবাউট দ্য ইলেকশন। আমি বলছিলাম যে ইলেকশন হবে, এবং সেটা প্রমাণ হলো ইলেকশন বাংলাদেশে হচ্ছে ফেব্রুয়ারিতে। কেউ ফেরাতে পারবে না, কোনো ষড়যন্ত্র, কোনো বইভীতি কেউ ফেরাতে পারবে না, ইলেকশন বাংলাদেশে হচ্ছে। ইলেকশনের পরে আমরা নিশ্চয়ই একটা কসমোপলিটন বা এক্সোটিক গভর্নমেন্ট দেখতে পাবো, যে এক্সোটিক গভর্নমেন্টটা হবে এই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অন্যতম কার্যকরী। আচ্ছা, ফুয়াদের উপর আক্রমণ, ফুয়াদ ভাইয়ের উপরে প্রথমেই বলি, ফুয়াদ ভাইয়ের উপরে আজকের যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এটাতে বলছেন বিএনপি কে জড়িত। আই ওয়াজ টেকেন অ্যাবাক when I came to know যে বিএনপির অ্যাক্টিভিস্টরা এখানে জড়িত। আমি মনে করি সেটা আওয়ামী লীগ, কেন না আওয়ামী লীগের এরা লিস্ট করেছে, অনেকেরই এর মধ্যে আমাদেরও আছে, লিস্ট করেছে তারা কার কি করবে, কার কি সিরবে, মানে সিরবে তারা, মানে বিভিন্নভাবে চেষ্টা করবে তারা ডেফিনেটলি। বাট এটা আমি মনে করি আওয়ামী লীগের চিরতরে নিশ্চিহ্ন হওয়ার একটা পথে তারা অবলম্বন করে যাচ্ছে এই ক্ষেত্রে, কারণ সন্ত্রাস দিয়ে রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না আওয়ামী লীগ জীবনেও, এটা অলমোস্ট ইনএভিটেবল, রাইট লেডিস এন্ড জেন্টলম্যান। সো শুনুন আমি আপনাকে বলি, এখন শুনি যে কে জড়িত, এটা একটা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর যদি বিএনপির কেউ এখানে জড়িত থাকে তাহলে মনে রাখবেন বিএনপির জন্য বিপদ ডেকে আনছেন আপনারা। যদি বিএনপির কেউ এই কাজ করে থাকেন, বিএনপির জন্য বিএনপির সম্ভাবনাকে নষ্ট করার অংশ এটা আমি মনে করি। কেন জানেন? কারণ মনে রাখবেন আপনি, ভোটার কিন্তু সাধারণ জনগণ, ভোটার কিন্তু আওয়ামী লীগের ৭১ নিয়ে মানে ব্যবসা করা মানুষ যারা এরা না, ভোটার হলো সাধারণ জনগণ। সাধারণ জনগণ সব দেখছে, এটা টোটালি বিএনপির বিপক্ষে যাবে এই ঘটনাটা। আমি বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির অ্যাক্টিভিস্ট যারা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটা, এমন কিছু কাজ করবেন না যে কাজ করলে আপনাদের ভোট মানে কমে। মনে রাখবেন ভোট হবে, কিন্তু আমি ইলেকশন কমিশনের অনেকের সাথে আমার দেখা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল আছেন না, সানাউল্লাহ, দিস গাই ইজ সো টাফ। এই লোক নির্বাচন কমিশনে থাকা অবস্থায় নির্বাচন বানচাল করা, নির্বাচন নিয়ে ২ নম্বরই করা নির্বাচন কমিশন থেকে, ইটস নট পসিবল। This guy is an Iron Man. Serious tough guy. Army look, definitely. Serious tough gentleman. Trust me. এই লোক seriously committed এবং integrated. তার উনার কি বলে এটাকে, যেটাকে যে ইন্টিগ্রেশন যেটা এবং কমিটমেন্ট এটা নির্বাচন এবং জাতির জন্য, এটা আনবিলিভেবল। আই মেট হিম, আমার সাথে কথা হয়েছে, কথা হয়, আমি বিশ্বাস করেন উনারা এতটাই কমিটেড একটা নির্বাচন দেওয়ার বাংলাদেশের মানুষকে। আনবিলিভেবল গাইস, ডোন্ট ট্রাই টু সাবোটাজ দিস ইলেকশন, ইউ ক্যান নট ডু দ্যাট। এবং আবার বলি, সুতরাং ভোট হবে এবং নিরপেক্ষ ভোট হবে। এই ভোটে মানুষ যাকে ভোট দিবে উনি আগামীতে ক্ষমতায় যাবেন। সো বি কেয়ারফুল। কেন্দ্র দখল হলে সাথে সাথে ওই মানে কেন্দ্রের নির্বাচন বন্ধ হবে, বুঝবেন আপনি। সেকেন্ড থিং হলো, ওই আসনে যদি মানে নির্দিষ্ট পরিমাণ মানে আপনার ভোট সেন্টার যদি কোনো কারণে আক্রান্ত হয়, ওই আসনের নির্বাচন বন্ধ হয়ে যাবে। আপনি কল্পনা করেন, এবং এটা তারা বাস্তবায়ন করবেন, কারণ তারা এটা চাচ্ছে বাস্তবায়ন করবেন এবং এরা ভেরি কমিটেড এবং টাফ। এই যে আমরা দেখি না অনেক প্রতিবাদ করতেছি, অনেক কিছু চাননি এই সরকার করুক, যা চাননি সবই তারা করে ফেলছে। আপনি দেখেন না, মানে যার বিরুদ্ধে করেছেন সব তারা করে ফেলছে, যে কোনোভাবে হোক তারা অ্যাচিভ করেছে এবং তারা করে ফেলছে। সুতরাং আগামীতে এটা নিয়ে বানচাল করার এবং নির্বাচন নিয়ে কোনো কিছু সুযোগ পাবে না, ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। এটা ঢাকা ৭ আসলে নিয়ে কিছু বলেন, ৭ নয় ৮ হবে সম্ভবত, ডেথ এই আপনার গ্রুপ অফ ডেথ যাকে বলা হয়, আপনার সাদিক কাইয়ুম এবং আপনার কি বলে ওই যে ওসমান হাদি সহ যারা আছেন তারা, তাদের ব্যাপারে আমি নিশ্চয়ই বলতে, বিএনপি নিউ আওয়ামী লীগ। আমি এতটুকু বলি, আপনারা বিএনপিকে বিপদে ফেলছেন। বিএনপির মানুষ দরকার যে মানুষের চেহারা এবং কথাবার্তা সাপোর্ট শুনে মানুষ ভোট দিবে। আমরা এমন কিছু মানুষ দেখি অনলাইনে যারা বিএনপির স্লোগান দিচ্ছেন, এরা বিএনপির ভোট কমাচ্ছেন, ভোট বাড়াচ্ছেন না। সারাদিন এরা ৭১ নিয়ে এটা তুলে আনছেন, এবং আরেকজন দেখলাম ৭১ ক্লিপ নিয়ে আসছেন, এসে প্রমাণ করে যাচ্ছেন যে ৭১
এরা রাজনীতিতে শিশু, দ্যাট চাইল্ড টু দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স। চাইল্ড আপনাদের কাছে অনেক বড় মনে হতে পারে, মানে আমি আবার বলছি, জেনে শুনে বুঝে অ্যাসেস করে বলছি, দ্যাট চাইল্ড টু দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স, দে হ্যাভ নো আইডিয়া। এবং এরা মানে এরা দেশপ্রেমের চরম অভাব এদের ভিতরে, এটা মাথায় রাখবেন। এবং এরা প্রগ্রেসিভ না, পলিসি কাকে বলে, রিফর্মস কাকে বলে, এদের নাম আমরা শুনি নাই। মানে এখন তারা মনে করে তারা খুবই বুঝদার এবং আন্তর্জাতিক মানের এবং পৃথিবী বিখ্যাত, তারা দে নট। সবই ফুয়া, মানে 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 ওই যে বললাম না, মানে বুয়া এবং ফক্কিবাজ। এটাই হলো বাস্তবতা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদেরকে বলছি, ভাই ম্যাঙ্গো তারেক হ্যাড সো মাচ পটেনশিয়াল। দেখুন, তারেক একজন বিপ্লবী মানুষ, কিন্তু তারেক রাজনীতি বুঝতে অক্ষম, এটা তার সবচেয়ে বড় সমস্যা। এবং সে কনসিস্টেন্স না তারেক, বুঝছেন? সে ডেফিনেটলি তাকে নিয়ে রাস্তাতে আন্দোলন করার মতো মানুষ, ডেফিনেটলি। বাট দেখুন, রাজনীতি একটা গভীর বিষয়, ইটস এ ডিপ, ভেরি ডিপ একটা সাবজেক্ট। এটা বোঝা সবার জন্য সম্ভব না, প্রচুর লেখাপড়া লাগে রাজনীতি বুঝতে গেলে, পলিটিক্যাল অ্যাফেয়ার্স বুঝতে গেলে। আপনি তো, আমরা যেটা মনে করি রাজনীতি যারা করেন 98% দেন পলিটিশিয়ান। তারা পলিটিক্যাল মানে একটা পার্টির নামে অ্যাক্টিভিজম করেন, মানে এই মানে মিছিল, মানে তোমার মানে আমার ভাই আর ওলে গিয়া মানে মানে রক্তের বন্যায়, বেশিরাবে অন্যায়, রাজপথ সারি নাই, বয় নাই, টয় নাই, রাজপথ চারি নাই, অমুকের বয় নাই, অথচ সে ঘর থেকে স্লোগান দিচ্ছে। এরকম কথা, এটা কোনো কথা আপনার বলেন? আপনি আমার স্লোগান এটা দিচ্ছে সে ঘর থেকে, কিন্তু বলে যে রাজপথ চারি নাই, মানে এই সেই রাজপথে আইসে দেন, তাহলে ঠিক আছে। মানে এই হলো বাংলাদেশের মানে দেয়ার মানে কি বলে অ্যাক্টিভিস্ট। দেখেন আমি আপনাদেরকে বলি, পলিটিক্স জানতে, ওই যে আপনি দেখেন না, এই যে অনেকের চরিত্র ফাঁস হচ্ছে না, খুব বড় বড় পলিটিক্যাল মানে সাংবাদিক, এগুলা মানুষ এখন বুঝেছে এরা আসলে সবই বুয়া, সবই ফক্কিবাজ, এরা ফেক ক্যারেক্টার। They don't understand politics. This is the biggest problem. But আমরা মনে করি এরা পৃথিবী বিখ্যাত সাংবাদিক, পৃথিবী বিখ্যাত অমুক অনুসন্ধানী, অমুক। They're not. They're child to the political affairs. ট্রাস্ট মি, তারা পলিটিক্স নিয়ে একটা ডিবেট করার ক্ষমতা রাখে না, যদি সত্যিকার থেকে মানে পলিটিক্যাল ডিবেট যদি এসকালেট হয়, মানে পলিটিক্যাল ডিবেট যাকে বলে। কথা একটা বললাম এখানে এসে আমরা অনেকে মনে করলাম। আচ্ছা, এইগুলো দেখেন, আমি আবার বলছি, এই যে এখন আমরা দেখি সারাদিন কালে 71 নিয়ে, মানে ফ্রম ব্রঙ্কস, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, সারাদিন 71 72 নিয়ে কথা হচ্ছে। দেখুন, আমি আপনাদেরকে বারবার বলছি, আমি সিক অফ ইট, এন্ড আমি ভেরি প্রোগ্রেসিভ গাই, আই এম কন্টেম্পোরারি ইন্ডিভিজুয়াল হু ওয়ান্টস টু সি, I mean, progress, I mean, honestly speaking, among reforms in the political system that could render a rule of law. But আমরা এটা দেখতেছি না। আমরা মানে বিশ্বাস করেন 98% টক শো হয় আননেসেসারি, এগুলো দরকারই নেই বাংলাদেশ এখন, কিন্তু উঠেই দেখেন এই আলোচনাগুলো। প্লিজ স্টপ ইট, ডু সামথিং বেটার ফর দ্য কান্ট্রি which will help us to restore democracy and rule of law in our country, ladies and gentlemen. What you guys are doing, this is rubbish. আমি আপনার ভাই ফারদিনে কেমন আছে, ফারদিনের কথা আপনারা বলবেন না? ফারদিনের আচ্ছা, ফারদিনের বিষয়টা একটু বলে দিই। ফারদিন হচ্ছে, ধরেন ফারদিন মানে সে হচ্ছে ভেরি অ্যাটাচ টু মি, মানে সে ধরেন তার মারে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, মার তো রেসপেক্ট করে, সবই ঠিক আছে, মার প্রতি আবার জানেন ঠিক আছে, কিন্তু সারাদিন আমার সাথে থাকে, গরিব বাইরে যেখানে আসি, এই জন্য, এবং প্রতি ঘন্টা 3টা ফরমাইশ দেয়, এই করো সেই করো, কোনো কিছুই মানে তার মা যদি তার কাজের কথা বলে এসে দেয় আমারে, তার বসে থাকলো এখানে, মানে এটা আমি হচ্ছে তার সবকিছু মানে আপনার ধরেন কাজকর্ম থেকে লাগে, একদম কাজের ছেলে থেকে শুরু করে সবকিছু, এবং সে ভেরি অ্যাটাচ। যেন সে আজকে বলতে চাই মানে জেরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই মামি ডাজন্ট গো টু ওয়ার্ক, মানে সে খুব বিরক্ত বলতেছে যে মামি কেন কাজে যায় না, তুমি মানে অফিসে যাও কেন, ওয়াই? এটা তার মানে এই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। তার কথা হলো, এখন যদি আপনি তাকে নিয়ে এসে জিজ্ঞেস করি যে হু ডু ওয়ান্টস টু গো টু ওয়ার্ক, উঠে বলবে যে আমার মামি করে ওয়ার্ক। মানে তার কথা হলো, মামি গেলে সে দায়িত্বটা করতে পারলো, ঘরের ভিতরে ঠান্ডা চালাইতে পারলো, মানে কোন রুল নাই, রুল অফ ল নাই, মানে রুল অফ ল বুঝেন তো, ডিসিপ্লিন নাই। আমার পেরে যারা, আমি তো দুর্বল, তার প্রতি যেহেতু বেশি দুর্বল, মাও দুর্বল, বাট মা টাফ, আই এম নট। দিস ইজ ওয়াই হি ইজ ভেরি অ্যাটাচড টু মি। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো আজকের মতো, পর্যন্তই। আল্লাহ হাফেজ।